গণতন্ত্র ব্যাহত করতে চলছে ষড়যন্ত্র, উন্মোচিত ধর্ম ব্যবসায়ীদের মুখোশ বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামাত, দাবি আমিরের। মঞ্জু আনিসুলের নেতৃত্বে নতুন জোট। তফসিল ঘোষণার রেকর্ড করতে কাল বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, উৎসব মুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জোবাইদা, দোয়া চান নেতারা। 14 বছরে 28 লাখ কোটি টাকা পাচার, দুর্নীতিবাজদের রক্ষায় গড়ে ওঠে গডফাদার চক্র, বলছে দুদক। অভ্যুত্থানের পর নানা সেক্টরে প্রভাব খাটিয়েছে বিজয় পক্ষ, দাবি টিআইবির। এবং সরকারের উন্নয়ন ব্যয় কাটছাটে কমেছে ব্যাংক থেকে নেওয়া ঋণের হার, প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গণতান্ত্রিক উত্তরণ থামাতে ষড়যন্ত্র চলছে, তাই সামনের যুদ্ধ অনেক কঠিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, জবাবদিহি নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। একই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় নীতি আদর্শহীন একটি দল। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার বিকেলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, অথচ গণতান্ত্রিক উত্তরণ থামাতে চলছে ষড়যন্ত্র। অভ্যুত্থানের পরও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। এর আগে সকালে দ্বিতীয় দিনের আয়োজনের উদ্বোধনী পর্বে জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে নীতি আদর্শহীন একটি দল। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এদিকে বিকেলে গুলশান কার্যালয়ে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও দল ঘোষিত প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের কাজ করতে হবে। একসাথে ঐক্যবদ্ধভাবে, মিলিতভাবে, সম্মিলিতভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। মান অভিমান দিয়ে মূল যে উদ্দেশ্য, সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো। এ সময় লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, তার দল ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ভোট এলেই যারা টুপি ও তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী। এদিকে ভোটের প্রস্তুতি জানতে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছে জামাতের প্রতিনিধি দল। পরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তফসিলের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুত ইসি। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল। এমন অবস্থায় সোমবার নির্বাচন কমিশনে জামাতের প্রতিনিধি দল 6 সদস্যের দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিএসির সঙ্গে বৈঠকে তফসিল, লেভেল প্লেইং ফিল্ড, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তফসিলের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। এদিকে ভোট নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আসেন জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন না তারা। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হলে সাধারণ মানুষ বিপাকে পড়বে বলে ইইউকে জানিয়েছে জামায়াত। যার যেটুকু শ্রদ্ধা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আগে গণভোট সহ 5 দফা দাবিতে অনড় 8 দল। সোমবার রাতে আন্দোলনরত 8 দলের লিয়াজু কমিটির বৈঠক শেষে এ কথা বলেন 8 দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে মঙ্গলবার থেকে প্রচারণার পাশাপাশি মাসব্যাপী চলবে কর্মসূচি। একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কিভাবে দিচ্ছে। সুতরাং আমাদের দাবি এখনো আছে। আজকেও আমরা নির্বাচন কমিশনে গিয়ে একই দাবি জানিয়েছি। সম্ভব অসম্ভব সময় আছে নাই এটা সরকার চিন্তা করবে, কিন্তু আমাদের দাবির উপর আমরা এখনো আছি। এই গণভোটটাকে সফল করার জন্য হাওয়া চব্বর যাতে বিজয় লাভ করতে পারে, এর জন্য আমাদেরকে সামনে কর্মসূচি হচ্ছে যে আমরা এই যে ক্যাম্পেইন ওয়ার্ক করব, হাওয়া যোজিত করা এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ব্যাপারে, আইনশৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে আমাদের বিশেষ দাবি ছিল, এখনো আছে। নির্বাচন সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি সহ 20 দলের একটি জোট আত্মপ্রকাশ করেছে। নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই নতুন জোট কাজ করবে বলে জানান নেতারা। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ 6টি নিবন্ধিত এবং 14টি অনিবন্ধিত দল নিয়ে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় নতুন জোটের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের 20 দলের নেতারা। এ সময় কোনো দলকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন না বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও এনডিএফ এর মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। গণতান্ত্রিক চর্চায় একটি সুষ্ঠু সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। যে দল সরকার গঠন করবে তারা এদের সকল মানুষের সমর্থন পাবে। নিজেদের আমল ঠিক না করেই আগের আমলকে দোষারোপ করার সংস্কৃতিরই পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। পার্লামেন্টে মুখে দিচ্ছেন কি করুন, আমি সব ঠিকঠাক করে দেয়, আওয়ামী লীগ সব নষ্ট করে দিয়েছে। আর আওয়ামী লীগ আসে কি বলে সব ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বিএনপি এসে সব নষ্ট করে দিয়েছে। এদিকে নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু তার কোনো আলামত নির্বাচন কমিশনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছি। নতুন এই জোটে নেই জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। 3 মাসের মধ্যেই তারা আয়ত্তে নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপরই তফসিল ঘোষণার রেকর্ড করবে বিটিভি ও বেতার। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। এরই মধ্যে আরপিও ও আচরণবিধি সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি শেষ করেছে ইসি। সবশেষ প্রস্তুতি ও ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবেন এএমএম নাসির উদ্দিন কমিশন। এদিনই ভোটের সময়সূচি জানাতে জাতির উদ্দেশ্যে সিএসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। এদিকে সোমবার প্রথা ভেঙে সিএসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ইসি সচিব জানান, ভোটে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তারা। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে 81টি দেশীয় প্রতিষ্ঠানকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে ইসি। তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এনআইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডি আইডিয়া প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর যথাসময়ে নির্বাচন আয়োজনে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে চলতি সপ্তাহেই। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছু নিচ্ছে। যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিং এর ব্যবস্থা করা যায়, আর যেখানে ইলেকট্রিসিটি থাকে ওই ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না, আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে কোনো সংশয় নেই। দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। 1.5 বছরে শ্রম ও কর্মসংস্থান খাতের অগ্রগতি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশি বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তিগত উন্নয়ন না হলে প্রকৃত উন্নয়ন হবে না। বিনিয়োগ দেশি এবং বিদেশি দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের তদন্ত শেষ হয়েছে। শিগগিরই এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এ মামলার পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়। দল হিসেবে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের অপরাধেরও তদন্ত চলছে। এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতাদের তদন্ত শেষ হওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। খুব শিগগিরই অন্তত 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আন্দোলন দমনে অস্ত্র হাতে মাঠে ছিলেন। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা
তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। সোমবার জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীসহ 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 9 ফেব্রুয়ারি। সাক্ষীদের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মাহবুবুল আলম হানিফের মামলায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে অনুষ্ঠিত হয় সাক্ষ্য গ্রহণ। যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের এবং আদালতের। সেই আঙ্গিকে কোনো সাক্ষীকে ভয়ভীতি যাতে না দেখানো যায়, তার পরিচিতি আইডেন্টিটি যাতে সমাজের সবার সাথে উন্মুক্ত না হয়, ভবিষ্যতে অন্য কোনো সাক্ষীরা সাক্ষ্য দিতে যাতে কোনো থ্রেট ফিল না করেন, সেই ব্যবস্থার জন্যই উইটনেস প্রোটেকশনের আন্ডারে এই ধরনের প্রসিডিংসটা আজকে চলছে। এদিকে আলাদা 2 মামলায় সজীব অজের জয়, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনাল ও বিচারকদের প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে। আদালত অবমাননার অভিযোগে হাজির হয়ে কথা বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে বিরূপ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন মঞ্জুর করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশে রোববার 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সঙ্গে সিনিয়র আইনজীবী সহ প্রায় 30 জনের আইনজীবী দল। শুনানি শুরুতেই আমি এই ট্রাইব্যুনাল মানি না বক্তব্যের জন্য ফজলুর রহমানের পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। তার আইনজীবী বলেন, এই আদালতের প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে। ফজলুর রহমানও বলেন, আল্লাহর পরই বিচারকদের প্রতি আস্থার কথা। আমরা মূলত আদালতের কাছে, আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন। টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। কাজেই আদালত যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এটা মিস্টার ফজলুর রহমান খান ভালো করেই জানেন। শুনানি শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি মিললেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, এ ধরনের বক্তব্য বিচার সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা দেয়। চিফ প্রসিকিউটরও এটিকে ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা হিসেবেই দেখছেন। আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলেন, জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়। দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত। একটা হচ্ছে তারা আইনজীবী, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান। সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে ওই বিরূপ মন্তব্য করেছিলেন আলোচিত এই আইনজীবী। 30 নভেম্বর প্রসিকিউশনের আবেদনে তার বিরুদ্ধে রুল জারি করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। এভারকেয়ারে 16 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 দিন ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সিসিইউতে। বিএনপি প্রধানের স্বাস্থ্য নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসছে প্রায় প্রতিদিনই। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। আলোচনায় এয়ার অ্যাম্বুলেন্সের ইস্যুটিও। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। সবার দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপি নেতাদের। স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া প্রায় 28 লাখ কোটি টাকা উদ্ধার কিংবা আওয়ামী লীগ সরকারের সময়
মেগা প্রকল্পে দুর্নীতির চিত্র এখনও উন্মোচন করতে পারেনি দুদক। তবে শেখ হাসিনার পরিবার থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় মন্ত্রী, এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা, চার্জশিট সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন বাস্তবতার মধ্যেই এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। টিআইবি বলছে, গণ অভ্যুত্থানের পর প্রভাব খাটিয়ে দুর্নীতিতে জড়িয়েছে বিজয়ী পক্ষ। আর দুদক চেয়ারম্যানের ভাষ্য, দুর্নীতিবাজদের রক্ষা করতে দেশে গড়ে উঠেছে গডফাদার চক্র। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সেখানে উঠে আসে 14 বছরে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়। এই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার করে আওয়ামী সুবিধাভোগীরা। পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। শেখ হাসিনা পরিবার, সুবিধাভোগী ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের পাচার করা সম্পদ উদ্ধারে এরই মধ্যে 19টি দেশে চিঠি পাঠিয়েছে দুদক। তবে এখনও সবকিছুই চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ। তবে বর্তমান কমিশনের দাবি, গত এক বছরে দেশে বিদেশে প্রায় 26,000 কোটি টাকা সম্পদ জব্দ সহ মামলা ও তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এই বাস্তবতার মধ্যে এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার চেষ্টার কোনো ঘাটতি নেই। সন্ত্রাসীদের যেমন গডফাদার থাকে, দুর্নীতিগ্রস্তদেরও রক্ষা করার জন্য এক ধরনের গডফাদার প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়ে যায়। আমরাও চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্রীয়ভাবে সচেতন হই। আমাদের প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি ভালো রাখার চেষ্টা করি, সর্বত্রই আমাদের সৎ লোককে বসাতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, গণ অভ্যুত্থানের পর সব সেক্টরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিজয়ী পক্ষ। পাশাপাশি দুদক সংস্কারে সরকারের আন্তরিকতার ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক আমলাতান্ত্রিক শক্তি যারা দুর্নীতির অন্যতম অনুঘটক, এর সাথে যুক্ত ব্যবসা, যারা নতুন করে ব্যবসার ভ্যাকুয়ামটা পূরণ করার চেষ্টা করছে, এই ত্রিমাত্রিক আঘাতটা সেটা কিন্তু ভেঙেছে সেটা বলা যাবে না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্ভাবনাটা ছিল সেটি আসলে পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছে, সেটা সুনির্দিষ্ট সে বিষয়ে তথ্য কিন্তু নেই। রূপপুর সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্তে নামলেও অধিকাংশ দুর্নীতির এখনও কুল কিনারা করতে পারেনি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারের উন্নয়ন ব্যয় কমেছে ব্যাংক থেকে নেওয়া ঋণের হার। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের বিনিয়োগেও। বিশ্লেষকরা বলছেন, দুখাতেই বিনিয়োগ কমার ফলাফল কর্মসংস্থান কমবে, বাড়বে মূল্যস্ফীতি ও বেকারত্বের হার, যা ভবিষ্যৎ অর্থনৈতিক স্থবিরতার কারণ। সেলিয়া সুলতানার রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর একনেকে বাতিল হয় একের পর এক অপ্রয়োজনীয় ও লুটপাটের প্রকল্প। সর্বশেষ রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত 4,000 কোটি টাকা খরচ হয়ে যাওয়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হয় আসছে সরকারের কাঁধে। গত অর্থবছরের তুলনায় বাজেটে উন্নয়ন বরাদ্দ ব্যয় কমেছে 35,000 কোটি টাকা। কারণ হিসেবে বলা হয়, চলমান প্রকল্পকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে পরিকল্পনা। বাড়তি ব্যয় কমাতে নতুন বা মেগা কোনো ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়নি। এদিকে উন্নয়ন ব্যয় মেটাতে বছরের শেষে দেখা যায় কর আদায়ের লক্ষ্যমাত্রাতেও পিছিয়ে আছে। ব্যাংকে সুদের হার বেশি, ফলে সরকারের ঋণ নেওয়ার মূল উৎস এখন নন ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ঋণ নিয়েছে 86,348 কোটি টাকা। জুলাই থেকে 8 ডিসেম্বর পর্যন্ত 30,933 কোটি টাকা। একই সাথে বেসরকারি বিনিয়োগও নিম্নমুখী, কারণ সরকারের উন্নয়ন ব্যয়ের সাথে বেসরকারি বিনিয়োগের কনফিডেন্স জড়িত। সরকার যখন অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগায় এবং সেটাতে প্রাইভেট সেক্টর এনকারেজড হয়, যে এনকারেজড হলে দেখাচ্ছে আমাদের যে প্রাইভেট বিনিয়োগটাও সেই হিসেবে বাড়তে থাকে। তো এই বিবেচনায় হয়তো বা দেখাচ্ছে প্রাইভেট সেক্টর গ্রোথটাও এবার কম হয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারি বেসরকারি বিনিয়োগের এই হাত টান বেকারত্বের পারদ উস্কে দিতে পারে। দারিদ্র্য এবং বেকারত্ব দুইটা বাড়ার মূল কারণটা কি দেখেন, নতুন কোনো প্রজেক্ট নাই, শ্রমিক ছাঁটাই হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে বেতন কমিয়ে দিচ্ছেন। এতে করে মানুষের মধ্যে যে অর্থ প্রবাহ সেটা কিন্তু আসলে কমে যাচ্ছে। ইনফ্লেশন সেটা তো আছেই। সার্বিক দিক থেকে যেটা মনে হয় যে অর্থনীতিতে এক ধরনের স্থবির পরিবেশ
এর আগাম পূর্বাভাস বলে আমার কাছে এটা প্রতীয়মান হচ্ছে। এদিকে কর আদায়ের লক্ষ্যমাত্রা পিছিয়ে থাকায় সরকারের 30 নভেম্বর পর্যন্ত সব ধরনের খাত থেকে মোট 5,88,267 কোটি টাকা অর্থসংস্থান করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের 30 নভেম্বর পর্যন্ত ছিল 4,99,480 কোটি টাকা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। গত সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ হলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানান। বলেন, একাডেমিক অনিশ্চয়তা, সেশন জট ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সংকটে রয়েছেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ প্রকাশিত হয় গত 24 সেপ্টেম্বর। চূড়ান্ত অধ্যাদেশ জারি না হলেও এরই মধ্যে শেষ হয়েছে 2024-25 সেশনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা। এখনও শুরু হয়নি প্রথম বর্ষের ক্লাস। এসব একাডেমিক জটিলতা কাটাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুরে নেমে আসেন মূল সড়কে। জানান, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ব্লকেট কর্মসূচিতে বাধ্য হচ্ছেন তারা। অধ্যাদেশটা না পাই সেক্ষেত্রে আমরা এই যে ক্যাম্পাস ভিত্তিক যে ঝামেলাগুলো হচ্ছে সেগুলো হবে। 24-25-এর ক্লাস নিয়ে আরো ঝামেলা হতে পারে, পরিচয় নিয়ে ঝামেলা হতে পারে। একটি ছাত্রী যখন বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করে, সে নানামুখী স্বপ্ন দেখে যে সে বিশ্ব জয় করবে, কিন্তু আপনারা আমাদের ক্লাসই শুরু করলেন না। তাই আমরা আজকে বাধ্য হয়েছি এই কর্মসূচিতে। ব্লকেটের কারণে মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আব্বুকে স্কয়ার হাসপাতালে রেখে আসছি, আমার ওখানে ইমার্জেন্সি ভাবে যেতে হবে, আমি যেতে পারছি না, আমি গাড়ি পাচ্ছি না। সবাই রাখবে এটি তাদের এটা কোনো কথার ভিতরে পড়ে ভাই। পরে সমস্যা সমাধানে বিকেলে আন্দোলনকারীদের প্রতিনিধি দল সচিবালয়ে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে দীর্ঘ আলোচনার পর শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশ না নিয়ে ঘরে ফিরবেন না তারা। আমাদের আন্দোলন যে অবস্থান কর্মসূচি ছিল, যে অবরোধ ছিল, যে ব্লকেট ছিল, সেটা চলবে। আজকে রাতে আমরা এখানে অবস্থান করব শিক্ষা ভবনের সামনে। পরবর্তীতে আগামীকাল থেকে অথবা পরশু থেকে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি যাব। 2017 সালে পূর্ণ প্রস্তুতি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে রাজধানীর সরকারি 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই নানা সমস্যার কথা তুলে ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। আজ বেগম রোকেয়া দিবস। শতবর্ষ আগে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের শৃঙ্খল ভেঙে নারী শিক্ষার মাধ্যমে তৈরি করেছিলেন জাগরণ। তার উত্তরসূরি নারীরা মনে করেন বেগম রোকেয়ার স্বপ্ন আজও ভীষণ অনুপ্রেরণার উৎস, প্রতিদিনের সংগ্রামের দিশা। সম অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীকে এখনও বহু পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন নারী আন্দোলনের নেতারা। অনুপ দত্ত ও শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলকে সঙ্গে নিয়ে উম্মেহানের রিপোর্ট। আসিরন বাল্যবিবাহের শিকার হন 9 বছর বয়সে। শুধু আসিরনই না, বাল্যবিবাহের শিকার হয়েছেন তার মেয়েও। গত শতাব্দীর 90 দশকে মা মেয়ের বাল্যবিবাহের এই করুণ কাহিনী আলোড়ন তুলেছিল দেশ জুড়ে। 40 বছর পর রংপুরের পায়রাবন্দের মেয়ে আসিরন সব প্রতিকূলতাকে জয় করে নিজেই হয়ে উঠেছেন গ্রামের অন্য নারীদের আশ্রয়ের জায়গা। তার সেলাই ও হস্তশিল্পের কাজ অসংখ্য নারীকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে। আসিরনের কাছে প্রশ্ন ছিল, সমাজের শৃঙ্খল ভাঙার এই শক্তি পেয়েছেন কোথায়? লেখাপড়া শিখছে, গ্রামের মহিলাদের নিয়ে শিখাবে, তার অনেক বাধা বিঘ্ন ছিল। আমারও ইচ্ছে ছিল আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাবো, তখন অনেক বাধা ছিল, অনেকে মারপিট খাইছে, আসতে দেয় নাই। আমরা যদি ঘর থেকে বের না হই, কর্ম করতে না পারি, আমরা তো টাকা পয়সা দেখবো না, আমাদের বাচ্চা কাচ্চাও লেখাপড়া করা কষ্ট হয়ে যাবে। এই গ্রামেরই আরেক নারী পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে 1 শতাব্দী আগে ডাক দিয়েছিলেন নারী জাগরণের। মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু নারী শিক্ষার জন্যই সংগ্রাম করেননি, এই উপমহাদেশে প্রথম সমাজের সব ক্ষেত্রে সম অধিকারের স্বপ্ন দেখেছিলেন। কতটা পূরণ হয়েছে সেই স্বপ্ন? কর্মজীবনে আমরা এখনো আমরা মেয়েরা সেভাবে সুযোগ পাই না। বেগম রোকেয়া নারী আন্দোলনের জন্য উনি লড়েছেন এবং আজকের এই পর্যায়ে আমরা আসতে পেরেছি, কিন্তু আমার মনে হয় না যে এখনো পর্যন্ত আমরা তার ওই জায়গাটায় পৌঁছতে পেরেছি। আজকে এসে নারীদের যেই জায়গায় থাকবার কথা সেই জায়গাটি আসলে নেই।
100 বছরে নারীর অগ্রযাত্রায় অর্জন যেমন আছে তেমনি বাধাগ্রস্তও হয়েছে বারবার, কখনো সামাজিক, কখনো সাংস্কৃতিক, কখনো বা রাজনৈতিক প্রেক্ষাপটে। প্রান্তিক থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ পর্যায়ে নানা পেশায় নারীর অবদান প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে জাতিকে। শিক্ষা, ভোটের অধিকার হয়তো মিলেছে, কিন্তু সমাজের প্রতিটি ক্ষেত্রে আজও সম অধিকারের জন্য লড়তে হচ্ছে নারীকে। শতাব্দী পেরিয়ে বেগম রোকেয়ার শৃঙ্খল ভাঙার আন্দোলন এখনো প্রাসঙ্গিক। নারী যে পুরুষের মতো করে ভাববে, নারী যে একটা বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী চিন্তা ভাবনা করবে এবং নারীর উপরে চাপিয়ে দেওয়া যে সমস্ত সংস্কার, যেটা একজন মানুষ হিসাবে হতে পারে না সেটা, এবং যে সমস্ত ধর্মীয় বয়ানগুলি দেয়া হয়েছে সেগুলোকে কিন্তু তিনি অস্বীকার করেছেন। তার ভাবনার সঙ্গে তার যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডে সাংগঠনিক কর্মকাণ্ড, সেইটার মাধ্যমে কিন্তু নারী সমাজকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। এখানে আসলে থামার কোনো অবকাশ নেই। আজকের এই দিনে জন্ম নেন বাংলার নারী জাগরণের মহিয়সী প্রাণ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। স্বপ্ন দেখান একজন এবং সেই স্বপ্ন হাজার চোখের স্বপ্ন হয়ে ঘুরতে ঘুরতে একসময় বাস্তবে রূপ নেয়। বেগম রোকেয়ার ক্ষেত্রেও সেটিই ঘটেছে। তার দেখানো পথ অনুসরণ করে হাজারটা শৃঙ্খল ভেঙে এখনও নারীরা এগিয়ে যাচ্ছেন দৃঢ় পায়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রংপুরে নিজ বাড়িতে খুন হওয়া মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়কে রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হয়েছে। সোমবার বিকেলে যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়ের লাশ তারাগঞ্জের বাড়িতে পৌঁছায়। পরে মুক্তিযোদ্ধার নিজের দান করা চাকলা শ্মশানেই তাকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। দাহক্রিয়া শেষে আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা। শনিবার রাতে নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। এ ঘটনায় যোগেশের ছেলে শোভেন চন্দ্র মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়নের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়নকে চাপাতি দিয়ে 2 পা ও 2 হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নড়াইলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র তাজিম হত্যার ঘটনায় 2 বন্ধুকে গ্রেফতার দেখিয়ে জবানবন্দির জন্য পাঠানো হয় আদালতে। পুলিশ জানায়, সোমবার সকালে তাজিমের 2 বন্ধু সহ মোট 5 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা। এর আগে শনিবার সন্ধ্যায় লোহাগড়ার চর আরিয়ারা গ্রামে তাজিম বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলতে যায়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরদিন সকালে আমডাঙ্গা স্কুলের পেছনে পুকুর পাড়ে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে তাজিমের পরিচয় শনাক্ত করে পরিবার। এই ঘটনায় সেদিন বিকেলে তাজিমের 3 বন্ধুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপনের সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছাড়া অপর 2 বন্ধু ইব্রাহিম ও ইনজামুলকে নেওয়া হয় শিশু শোধনাগারে। ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে মক্তব শিক্ষককে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, একটি মসজিদের মক্তব শিক্ষক ও ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন মোজাম্মেল। বৃহস্পতিবার পড়তে আসা শিশুকে ধর্ষণ করে মোজাম্মেল। বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় শিশুটি। পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর পালিয়ে যায় ওই শিক্ষক। সিলেটের জাফলংয়ের খাসিয়াপল্লীতে বসবাস করেন প্রায় 4,500 মানুষ। টুরিস্ট জোন হলেও এই এলাকায় নেই কোনো চিকিৎসা কেন্দ্র ও পুলিশ ফাঁড়ি। এতে চরম অবহেলিত ও নিরাপত্তাহীনতায় থাকতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে প্রকৃতি নির্ভর জীবনযাপনে এই জনগোষ্ঠীর সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পাথর ও বালু উত্তোলন। প্রকৃতি সংরক্ষণ ও নাগরিক সুবিধা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেট জাফলংয়ের খাসিয়াপল্লী ঘুরে এসে দ্বিতীয় পর্বের বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। ভারতের শিলং মালভূমি হয়ে সিলেট জেলার জাফলং দিয়ে বহমান পেয়াইন নদী। আর জাফলং এর বল্লাঘাটে এসে দাঁড়ালেই চোখে পড়বে বাংলাদেশ সীমান্তে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই জনগোষ্ঠীর বর্ষায় যাতায়াত ব্যবস্থা সহজ হলেও কিছুটা ছন্দপতন হয় শীতকালে।
গ্রামে ঢুকেই খানাখন্দ সরু পথে অভ্যন্তরীণ যাতায়াতে গণপরিবহন বলতে রয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক। এমন যাতায়াত ব্যবস্থার মধ্যেও খাসিয়াপল্লীর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানিতেই পর্যটকদের আগমন দূর দূরান্ত থেকে। জাফলং পাথর ঘাট দিক দিয়ে সাদা পাথর ওখানে গেছিলাম, এনজয় করার মতো একটা স্থান এখানে আছে। এখানকার মতো তো অন্য জায়গায় এরকম হয়, এরকম নেই। এখানে অনেক ভালো লাগছে আমাদের। মাজার থেকে এখান পর্যন্ত 2000 টাকা ভাড়া লাগছে আসার জন্য। পর্যটকদের থাকার পাশাপাশি রয়েছে একটি রেস্টুরেন্ট, যেখানে সাধারণ খাবারের পাশাপাশি মিলবে খাসিয়া রেসিপি, যা পরিবর্তন এনেছে জীবন মানে। ট্রেডিশনাল যে খাবার আছে, যদি চাই খাই খেতে চাই আমরা ওদেরকে সার্ভ করি। 7টি গোষ্ঠী বা পুঞ্জির সমন্বয়ে নদীর এপার ওপার খাসিয়া সহ প্রায় 4500 মানুষের বসবাস, কিন্তু নেই কোনো চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা। এখানে আমরা এই শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা সবাই জানে, মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখবেন এই চিন্তাই হয়। এই নিরাপত্তার বিষয়ে কিন্তু সরকার আমাদেরকে সহযোগিতা অবশ্যই করতে হবে। বংশ পরস্পরায় খাসিয়ারা বেশিরভাগই প্রকৃতিবাদী। অর্থনৈতিকভাবে কৃষি পণ্য, পান সুপারিতে নির্ভর, প্রকৃতির শক্তিতেই চলে এখানকার মানুষের জীবন। তবে 80-র দশক থেকে পাথর বালু উত্তোলনের কারণে স্বাভাবিক পরিবেশ নেই আর, বলছেন ভুক্তভোগীরা। গাছগাছালি, পাথর, বালু যেগুলো না থাকলে কিন্তু আমাদের এই পর্যটন কেন্দ্রটাই আর থাকবে না। নাগরিক সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা। এখন হয়তো মানুষ কম যাচ্ছে, টুরিস্ট কম যাচ্ছে, ফলে ওই জিনিসটা আমরা ফিল করছি না। কিন্তু একটা সময় যখন সিজনে যখন বেশি বেশি টুরিস্ট যাওয়া শুরু করবে, বিশেষত একটু বিদেশিরা যাওয়া শুরু করবে, তখন কিন্তু এটা একটা প্রকট আকার ধারণ করবে। প্রকৃতিকে শাসন বা ধ্বংস করার ক্ষতি অপূরণীয়, এর প্রভাব থাকে দীর্ঘমেয়াদী। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও এখনও চোখ এড়িয়ে স্বল্প পরিসরে হলেও বালু এবং পাথর খেকোদের কার্যক্রম চলছেই। তবে সার্বিকভাবে জাফলং অঞ্চলের পরিবেশ এবং প্রতিবেশ, একই সঙ্গে পর্যটনকে আরও এগিয়ে নিতে হলে বালু এবং পাথর খেকোদের দৌরাত্ম্য যেভাবেই হোক বন্ধ করতে হবে প্রশাসনকে, এমনটি দাবি এ অঞ্চলের মানুষের। জাফলং থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। কুড়িগ্রামের ফুলবাড়িতে ধনিরাম খালের ওপর সেতু নির্মাণের 3 মাসের মাথায় ভেঙে পড়েছে। 7 বছরেও নির্মাণ হয়নি নতুন সেতু। এতে চরম যাতায়াত ভোগান্তিতে একটি আবাসন প্রকল্পের বাসিন্দা সহ 10 গ্রামের মানুষ। এই অবস্থা চলতে থাকলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। বাদশাহ সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। ধনিরাম খালে ভেঙে আছে সেতু। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম খালের উপর 2017-18 অর্থ বছরে 40 ফুটের সেতু নির্মাণ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। উদ্বোধনের 3 মাসের মধ্যে বন্যার পানির তোড়ে ভেঙে পড়ে সেতুটি। এরপর থেকে একটি আবাসন প্রকল্প ও পার্শ্ববর্তী 10 গ্রামের মানুষের যাতায়াতে শুরু হয় চরম ভোগান্তি। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে বিভিন্ন পথ ঘুরে যাতায়াত করা গেলেও পণ্য পরিবহনে পড়তে হচ্ছে দুর্ভোগে। আর বর্ষাকালে ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। জীবনের মান উন্নয়নের দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের। পানির সময় তো বেশি সমস্যা, রাস্তাপথ না থাকলে যাই কান করিয়ে। গ্রামের মানুষের খুব অসুবিধা হয়ে যায়, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না। রাস্তা চাই অথবা ব্রিজ চাই, আমাকে এটা নয় বন্ধ, খাল বন্ধ করে দেখ, কয়েক বছরে খালের প্রস্থ বেড়ে যাওয়ায় আগের সেতুর চেয়ে এবার দ্বিগুণ দৈর্ঘ্যের সেতু নির্মাণ করতে হবে। আর উপজেলা প্রকৌশলীকে সেতু নির্মাণে প্রস্তাবনা দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ শাখার কর্মকর্তা। এ বিষয়ে কথা হয়েছে, উপজেলা প্রশাসক অন্য যে দপ্তর দ্বারা এই বৃষ্টি করা সম্ভব তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন মর্মে জেনেছি। 2017-18 অর্থ বছরে 31 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় খালে ভেঙে পড়ে থাকা 40 ফুটের সেতুটি। সময় সংবাদ, কুড়িগ্রাম। কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়। সোমবার বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য কেন্দ্র করে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের মোল্লাবাড়ি ও শেখবাড়ির মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষ দা, বল্লম, লাঠি ও ইটপাটকেল সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সন্ধ্যা হয়ে আসলে টর্চ লাইট জ্বালিয়ে 7টা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত রাখে। এ সময় উভয় পক্ষের 20 জন আহত হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। সোমবার ভোরে শৈলকুপা উপজেলা থানা রোডের ভাই ভাই জুয়েলার্সের দোকানে ডাকাতরা পুলিশ পরিচয়ে নৈশ প্রহরীকে আটক করে। পরে দোকানের তালা ভেঙে প্রবেশ করে স্বর্ণালংকার লুট করে যাওয়ার সময় নৈশ প্রহরীকে তুলে নিয়ে মারধর করে ফরিদপুরের মধুকালী এলাকায় ফেলে রাখে তারা। মালিকের দাবি, ডাকাতরা 15 ভরি স্বর্ণ ও 80 ভরি রূপার গহনা লুট করেছে। চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতভাই পুকুর পাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে 500 কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর ও 375 কেজি মানহীন ডাল জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটির মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। বগুড়ায় একটি ছাপাখানায় অভিযান চালিয়ে 8 কোটি টাকার নকল ব্যান্ডরোল ও কাটিং মেশিন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির মালিককে। র্যাব জানায়, রাতে নগরীর পালসা চৌকির পাড় এলাকায় রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে বিভিন্ন নকল সরঞ্জাম পাওয়া যায়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারকে রাজস্ব ফাঁকি দিত এবং বিড়ির প্যাকেট ছাপিয়ে বাজারজাত করত। পরে প্রতিষ্ঠানটির মালিককে আটক করা হয়। দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির অধিগ্রহণ করা এলাকায় বাইরে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি এলাকার পুকুর ডোবা হঠাৎ পানিশূন্য হয়ে পড়েছে। এজন্য আতঙ্কিত এলাকাবাসী। এ অবস্থা বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি তাদের। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। অধিকাংশ ভবনের দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল, ধসে পড়ার আতঙ্কে দিন কাটছে দিনাজপুরের পাথরাপাড়া গ্রামবাসীর। ভূমিকম্পে নয়, মানবসৃষ্ট বিপর্যয়ে গ্রামবাসীর এ দশা। বড়পুকুরিয়া কয়লা খনিতে মাসের পর মাস কয়লা তোলার কারণে মাটির কম্পনে আবাদি জমি ও বসত ভিটায় দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে রাস্তাঘাট। এতে ধসের চিন্তায় নির্ঘুম রাত কাটে 1100 পরিবারের। এ ব্যাপারে বারবার খনি কর্তৃপক্ষকে জানানো হলেও সামান্য ক্ষতিপূরণ দিয়ে দায় সারার অভিযোগ রয়েছে। আমাদের যে বসত বাড়ি আছে সে বসত বাড়ি দেবে যাচ্ছে। আমাদের ঘর বাড়ি ফাটল, আমরা পরিবার নিয়ে ঘরে থাকতে পারি না। ঝাঁকির কারণে বিকট শব্দ হয়, ভূমিকম্পর মতো। অনেক সময় বাড়িঘর থেকে বাইরে যেতে হয় আমাদের। আমরা তো মনে করেন খুব ঝুঁকিপূর্ণের ওপর আছি। এই বিষয়ে খনি কর্তৃপক্ষর এখানে আর কি দেখা উচিত এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। মৌখিক এবং লিখিতভাবে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা আমাদের এই কথাগুলি কতটুকু মূল্যায়ন করে সেটা আজ পর্যন্ত গ্রামবাসী আমরা কেউ জানতে পারি না বা আমাদেরকে দেখে কোনোদিন বলা হয় না। যদিও ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি কাজ করছে বলে দাবি বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালকের। গত বছর তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এবার আবার নতুন করে কেউ কেউ ক্লেম করছে টাকা পয়সা যে পেটে যাচ্ছে, এইবার দেন ঘুরে গতবার গেছে। তো এগুলো নিয়ে একটা কমিটি কাজ করছে। ইতোমধ্যে পাথরাপাড়া গ্রামের পশ্চিমাংশে প্রায় 30 থেকে 35 ফুট জায়গা দেবে গেছে। সময় সংবাদ, দিনাজপুর। নারায়ণগঞ্জে 350টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, আদায় করা হয়েছে বকেয়া বিল। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত 5টি স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় 2 কিলোমিটার এলাকার মধ্যে 200 বাড়ির 350টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জব্দ করা হয় 450 ফুট অবৈধ পাইপ, বেশ কিছু রাইজার ও বার্নার। এছাড়া 5টি আবাসিক গ্রাহকের কাছ থেকে 1,25,000 টাকা বকেয়া বিল আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সুন্দরবনে অভিযান চালিয়ে অপহৃত 4 জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। অপর অভিযানে হরিণের মাংস সহ আটক করা হয় চোরা শিকারীদের।
কোস্টগার্ড জানায় বনদস্যু দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্যে চালানো হয় বিশেষ অভিযান। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বনদস্যুরা। এলাকায় তল্লাশি চালিয়ে একনলা বন্দুক, তাজা ও ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। উদ্ধার করা হয় দুলাভাই বাহিনীর কাছ থেকে জিম্মি থাকা 4 জেলে। এছাড়া ময়দাপেশা খাল এলাকায় অভিযান চালিয়ে 4 হরিণ শিকারীকে আটক করা হয়। 72 কেজি মাংস সহ উদ্ধার হয় হরিণ শিকারের ফাঁদ। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্টগার্ড। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। শীত বস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের হুঁশিয়ারি পল্লীর কারিগররা। সারা দেশ থেকে আসছেন পাইকাররা। তাদের মাধ্যমে পুরো শীত মৌসুম জুড়ে সোয়েটার, কার্ডিগান, মোজা, মাফলার সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। তবে বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ ব্যাংক সহ অন্যান্য সহযোগিতা বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। বিপ্লব ইসলামের রিপোর্ট। দিনরাত খুটখাট শব্দ, কেউ চরকায় সুতা কাটছেন, কেউ ব্যস্ত রঙের কাজে। অনেক কারখানায় ঘুরছে আধুনিক মেশিন। সোয়েটার, মোজা, কার্ডিগান, মাফলার, টুপি, বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক তৈরিতে ব্যস্ত কারিগররা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচার শহর, মহিমাগঞ্জ, শালমারা সহ বেশ কয়েকটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে গড়ে উঠেছে হুঁশিয়ারি শিল্পের ছোট বড় কারখানা। এসব কারখানায় পণ্য বিক্রিতে গড়ে উঠেছে নয়ারহাট পাইকারি শীতের কাপড়ের বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা প্রতিদিন আসছেন এখানে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন কয়েক কোটি টাকার কেনাবেচা হলেও এখানে নেই কোনো ব্যাংকের শাখা, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। গার্মেন্টসে চাকরি করতাম, তো এখন বাড়িতে আছি। আমাদের এখানে হুঁশিয়ারি পল্লী হয়ে গেছে। 6 বছর ধরে এখানে কাজ করতেছি, খুব সুযোগ সুবিধা পাচ্ছি। মেয়েরা সংসারের কাজ করে, এগুলো কাজ করতে পারতেছে। রাস্তার সমস্যা আছে, ব্যাংকের সমস্যা। ব্যাংক করতে আমাদের গঞ্জ যেতে হয়, একটু কাজে ভালো হতো, আমাদের একটু সুবিধা হতো। হুঁশিয়ারি শিল্পের উন্নয়নে সব ধরনের চেষ্টা চলছে বলে জানায় বিসিক। জেলা কার্যালয় গাইবান্ধা সবসময় উদ্যোক্তাদের পাশে আছে। তাদেরকে আমরা বিভিন্ন সময় ঋণ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে থাকি এবং তাদের চাহিদা মাফিক কোনো কিছু প্রশিক্ষণের প্রয়োজন হলে আমরা সেটা দিতে পারবো বলে আশা করছি। বিসিকের তথ্য মতে গোবিন্দগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 5000 হুঁশিয়ারি কারখানা রয়েছে। প্রতি মৌসুমে এ উপজেলায় প্রায় 500 কোটি টাকার শীতবস্ত্রের বাণিজ্য হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাজারে খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় ভারত থেকে স্থলপথে আমদানি বন্ধ আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, পণ্যের দাম যেন কোনো অবস্থাতেই না বাড়ে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। চাল, গম, ভুট্টা এই তিনটা জিনিস ইয়ে করি, এর দাম কিন্তু নিম্নমুখী আছে। বরং একটা অভিযোগও আছে, কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। খাদ্যের এই তিনটা মেইন আইটেমের ক্ষেত্রে দাম বাড়ে নাই, বরং কমেছে। যাতে কোনো অবস্থাতে না কমে সেই বিষয়ে আমি বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি। স্থলপথের ভারত থেকে আমদানি যেটা হতো সেটা বন্ধ, মার্কেটে সাপ্লাই যাতে অতিরিক্ত সাপ্লাই না হয়ে যায় তার জন্য খাদ্য বন্ধ কর্মসূচি বন্ধ। ধান চাল কেনার মাধ্যমে মার্কেট থেকে সরকার একটা হিসেবে কাজ করছে এটাকে উঠায় নেওয়ার জন্য। এতে মার্কেটের চাহিদা বাড়বে এবং দামটা স্টেবল হবে। জলবায়ু পরিবর্তন, খরা, বন্যা আর বাজারের সিন্ডিকেট সব মিলিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের কৃষক। শস্য ভাণ্ডার সমৃদ্ধ করা থেকে শুরু করে অর্থনীতিকে চাঙ্গা রাখা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নেই তাদের আর্থিক নিরাপত্তা। গবেষকদের মতে কৃষকদের বীমার আওতায় আনা গেলে এই ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তবে কৃষি বিভাগের দাবি, কৃষকদের জন্য বীমা না থাকলেও যে কোনো দুর্যোগে সব ধরনের সহযোগিতা দিয়ে তাদের পাশে আছে কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল বছরের মোটা অঙ্কের লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও আলু চাষে উত্তরের কৃষকরা। আশা এতটুকু, যদি দর ভালো পান তাহলে হয়তো কিছুটা কমবে লোকসানের বোঝা। ভারসাম্যহীন বাজার ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বন্যা, দীর্ঘ খরার মতো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি। তবে কৃষকদের আর্থিক নিরাপত্তায় সরকারের তরফ থেকে নেই কোনো কার্যকরী উদ্যোগ।
বড় বড় কলকারখানাগুলো পোড়া গেলে সরকার ওদেরকে টাকা দেয়, কিন্তু আমাদের কৃষকদের কোনো কিছুই দেয় না। আদ্রিয়া বন্যায় নষ্ট করছে, আদ্রিয়া পোকায় নষ্ট করছে। এখন এই লসগুলো না আমরা যে আবাদ সেবারটা করি দেখা যায় লসগুলো না আমাদের ওঠে না, আসলটাই ওঠে না। কৃষকরা নিজের সব কিছু সারি দিয়ে আবাদ সুবাদ করতেছে, কিন্তু কৃষকদের দেখার মতন কেউ নাই। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA এর তথ্যমতে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে মোট উৎপাদনের 10 থেকে 20% পর্যন্ত ফসলহানি ঘটছে। গবেষকদের মতে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারিভাবে কৃষকদের বীমার আওতায় আনতে হবে। যদি আমরা কৃষকদেরকে বীমার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে প্রতি বছর কৃষকরা যে পরিমাণ ঋণ গ্রহণ করে তারা পণ্য উৎপাদন করেন সেই ঝুঁকিটা কমানো সম্ভব। যদিও কৃষি বিভাগের এই কর্মকর্তার দাবি, কৃষকদের জন্য কৃষি বা শস্য বীমা না থাকলেও যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করছেন তারা। প্রণোদনা হচ্ছে কৃষককে উৎসাহ যোগান। তো সুতরাং মূল কথা কিন্তু একটাই, যে কৃষকের পাশে সরকার আছে, কোনো না কোনো ফর্মে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে যে খাতে দেশের মোট শ্রমশক্তির 42% নিযুক্ত এবং জিডিপিতে যার অবদান প্রায় 14%, সেই খাতের অন্যতম চালক কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তায় নিতে হবে টেকসই পরিকল্পনা। তা না হলে ঝুঁকিতে পড়বে দেশের খাদ্য নিরাপত্তার বলয়। প্রাকৃতিক দুর্যোগ, দুর্বল বাজার ব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের কারসাজি সহ নানামুখী চাপে কৃষকরা যখন টিকে থাকার লড়াই করছেন, তখন প্রশ্ন উঠেছে কেন দীর্ঘ সময়ে কৃষকদের বীমার আওতায় আনা সম্ভব হয়নি। গবেষকরা বলছেন কৃষকদের ঝুঁকি কিংবা নিরাপত্তা নিশ্চিত করতে সময়ের দাবি এখন শস্য কিংবা কৃষি বীমা যত দ্রুত সম্ভব চালু করা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কৃত্রিম প্রজনন সম্প্রসারণে রংপুরে বুলকাফ রিয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব নির্মাণ করা হলেও তা পুরোপুরি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। উদ্বোধনের 7 বছরে মাত্র একবার সিমেন্ট তৈরির জন্য সার নিয়ে আসে প্রাণী সম্পদ বিভাগ। তবে কর্তৃপক্ষের দাবি সারের অভাবে ল্যাবটি সচল রাখা সম্ভব হচ্ছে না। এদিকে ল্যাবটি সচল রেখে কম খরচে সরকারিভাবে সিমেন্ট সরবরাহের দাবি খামারিদের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। প্রাণী সম্পদ অধিদপ্তর কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের আওতায় রংপুরের পীরগঞ্জে গড়ে তোলে বুলকাফ রিয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব। প্রকল্পের অধীনে অফিস কাম ল্যাবরেটরি, সিমেন্ট কালেকশন শেড, বুল শেড, ফিড গোডাউন, বুলকাফ প্যান্ট শেড এবং 30টি আইসোলেশন শেড নির্মাণ করা হয়। কিন্তু উদ্বোধনের পর গত 7 বছরে মাত্র একবার সিমেন্ট তৈরির জন্য সার নিয়ে আসে প্রাণী সম্পদ বিভাগ। বর্তমানে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কেন্দ্রটিতে কোনো কার্যক্রম নেই বললেই চলে। গরু আবার সামনে আসবে, গরু আসলে আমাদের আবার কার্যক্রম আবার শুরু হবে। আমরা চাই যে সামনে আমাদের গরু আসুক, আমরা আমাদের কাজ ওই কাজ করার সুযোগ পাই। 2 কোটি সামথিং, যেখানে আমাদের সরকারিভাবে 40 থেকে 50 লাখের মধ্যে এবং বাকি যা থাকতেছে সেগুলো বেসরকারিভাবে বা এনজিওদের মাধ্যমে মিট আপ হচ্ছে আপাতত। এ নিয়ে নানা সংকটের অজুহাত কেন্দ্রের উপপরিচালকের। 60% এই সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আমরা সিমেন্ট সরবরাহ দিয়ে থাকি, বাকি আমাদের 11টিতে বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এদিকে মিনি ল্যাবটি দ্রুত সচল করে কম খরচে সরকারিভাবে সিমেন্ট সরবরাহের দাবি খামারিদের। 500, 1000, 2000, 3000 টাকা পর্যন্ত নিচ্ছে। এই যে খামারিদেরকে ঠকাচ্ছে। যদি সরকারি সিমেন্ট ঠিক মতো থাকতো তাহলে তো বেসরকারিতে খামারিরা যাইতেও না আর ঠকতেও না। রংপুর বিভাগের 5টি জেলায় 10 লাখ গরুর মাধ্যমে 60% হিমায়িত ও তরল সিমেন্ট সরবরাহ করে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র। বাকিটা পূরণ হয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। আজ 9 ডিসেম্বর 1971 সালের এই দিনে বাংলা মায়ের দামাল ছেলেরা মরণপণ লড়াই করে শত্রুমুক্ত করেছিল নেত্রকোনাকে। আগের দিন রাতে প্রস্তুতি নিয়ে জেলার 3 দিক থেকে পাক সেনা এবং তাদের দোসরদের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ চালায় নেত্রকোনার মুক্তিবাহিনী। রাজুর বাজার, চকপাড়া, সাতপাই, নগড়া এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধারা 9 ডিসেম্বর দিনভর অবিরাম যুদ্ধ চালিয়ে হানাদার বাহিনীকে ময়মনসিংহের দিকে পালিয়ে যেতে বাধ্য করে। এ সময় প্রাণ হারান 3 জন বীর মুক্তিযোদ্ধা। কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে জেলাকে মাদক মুক্ত করে সমৃদ্ধশালী করতে নড়াইলে প্রথমবারের মতো জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এর আয়োজন করা হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
কালেক্টরের প্লেগ্রাউন্ডে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের 12টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই ধরনের আয়োজনে কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি জেলাকে মাদকমুক্ত করতে একযোগে কাজ করবেন বলে প্রত্যাশা জেলা প্রশাসকের। সময়ের সঙ্গে সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোয় বাড়ছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে গত 3 দিন ধরে রাতের তাপমাত্রা ছিল 10 ডিগ্রির ঘরে। এ বিষয়ে আরও খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, প্রথমেই জানিয়ে রাখি যে শীতপ্রবণ জেলা হিসেবে খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত 4 দিন ধরে যে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির ঘরে অবস্থান করছে। আমি জানিয়ে রাখি যে আজকে সকাল 6টার যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু 10.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সাথে বলে রাখি যে উত্তর পশ্চিম দিক থেকে যে বয়ে আসা পাহাড় হিম বাতাসের কারণে কিন্তু জেলায় একটা কনকনে শীত অনুভূত হচ্ছে। মূলত শীতটা দিনভর তেমন না অনুভূত হলেও কিন্তু সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে। এই সময়টিতে পুরোপুরি কিন্তু বলা যায় যে জেকে বসেছে শীত। এই শীতের কারণে কিন্তু আমরা দেখেছি যে এই জেলা যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে রাতের সময়টিতে খুব কষ্টে মানবতার অবস্থায় পড়তে শুরু করেছে। তারা কিন্তু যাদের গরম কাপড় নেই তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। আমি বলে রাখি যে হিমালয়ের এই হিম বাতাসের কারণে কিন্তু এই দুই সময়ে কিন্তু আমরা দেখছি যে মানুষের যে উপস্থিতি জেলা জুড়ে সেটাও কিন্তু অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। ব্যস্ততম সড়কগুলো প্রায় ফাঁকা হয়ে থাকছে। আমি বলে রাখি গত 4 দিন ধরে 10 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকায় কিন্তু আমরা দেখছি যে একটা হাড় কাঁপানো শীত সেটা কিন্তু অব্যাহত রয়েছে। তবে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু থাকছে 25 থেকে 27 ডিগ্রির ঘরে। এর ফলে কিন্তু দিনে খানিকটা উষ্ণতা তাপমাত্রা আমরা অবস্থান করতে দেখেছি। একই সাথে গতকাল আমরা দেখেছি যে ঘন কুয়াশায় জেলার চারপাশ ঢেকে থাকলেও কিন্তু আজকের যে অবস্থা আমরা দেখছি যে সকাল থেকে কুয়াশার পরিমাণ অনেকটাই কম ছিল এবং একই সাথে বাতাসের যে আর্দ্রতা সেটা কিন্তু প্রায় 99% বলে আমাদের জানিয়েছে তেতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায়। তিনি বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই জেলার যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অনেকটা কমে আসবে এবং শৈত্য প্রবাহের যে দাপট সেটা কিন্তু বাড়তে শুরু করবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জেলার কিন্তু নদী কেন্দ্রিক যে সকল অঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু পুরোপুরি ভাবে জেকে বসেছে শীত। কারণ এই অঞ্চলগুলোতে আমরা দেখছি যে হিম বাতাসের তীব্রতা বেশি থাকায় কিন্তু এই অঞ্চলের মানুষগুলো কিন্তু একটা হাড় কাঁপানো শীতের শিকার হচ্ছেন। আমি বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জেনেছি যে প্রায় জেলার 5 উপজেলায় কিন্তু শীত গরম কাপড় হিসেবে কম্বল বিতরণের যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছে। একই সাথে বলে রাখি যে এই শীতের আবহাওয়া পরিবর্তন এবং শীতের তীব্রতায় কিন্তু জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর যে সংখ্যা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। দেশের বাইরের খবর, জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় রাতে আওমেরি অঞ্চলের উপকূলে আঘাত হানে এই ভূমিকম্পটি। উপকূল থেকে 80 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর মধ্যে দেশটির বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারির কয়েক ঘন্টা পর তুলে নেওয়া হয়। তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জাপানের প্রধানমন্ত্রীর। সোমবার স্থানীয় সময় রাতে শক্তিশালী 7.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র আওমরি অঞ্চলের উপকূল থেকে 80 কিলোমিটার দূরে এবং 50 কিলোমিটার গভীরে। স্থানীয়রা জানান অন্তত 30 সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে। এরই মধ্যে জাপানের হোক্কাইদো, আওমরি ও ইয়াওতে অঞ্চলের উপকূলে 3 মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে জাপান ও রাশিয়ার উপকূলে কেন্দ্রস্থলের 1000 কিলোমিটারের মধ্যে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। যদিও পরে সে সতর্কতা তুলে নেওয়া হয়, তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পরীক্ষাও চলছে।
জাপানের আবহাওয়া সংস্থা ও প্রধানমন্ত্রী সবাইকে উঁচু জায়গায় সরতে, সুনামি আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতার সময় নিরাপদ অবস্থান ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জানিয়েছেন, সরকার মানুষের জীবনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনতে নেটফ্লিক্স আর প্যারামাউন্টের রেকর্ড অঙ্কের টেক ওভার লড়াই জমে উঠেছে। নেটফ্লিক্সের ঘোষিত $83 বিলিয়ন ডিলকে চ্যালেঞ্জ করে প্যারামাউন্ট সরাসরি শেয়ার হোল্ডারদের কাছে তুলল আরও বড় অফার $108 বিলিয়ন। ট্রাম্প প্রশাসনের অনুমোদনই এখন বড় প্রশ্ন, আর তাই লড়াইয়ের কেন্দ্রে প্রেসিডেন্টের মন্তব্যও। কোন পথে যাবে হলিউডের শক্তির ভারসাম্য, সেদিকেই তাকিয়ে বাজার। গত শুক্রবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি জানায়, স্টুডিও স্ট্রিমিং নেটওয়ার্ক HBO সহ মূল ব্যবসা কিনতে নেটফ্লিক্সই নিলামের বিজয়ী। $83 বিলিয়ন এই প্রস্তাবে এগোতে চায় ওয়ার্নার। তবে CNN সহ অন্যান্য ইউনিটগুলো আলাদা স্পিন অফে যাবে। ঘোষণার পরেই হলিউড জুড়ে আলোচনায় উঠে আসে একই প্ল্যাটফর্মে নেটফ্লিক্স ও HBO একত্র হলে স্ট্রিমিং বাজারে শীর্ষ ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠবে কিনা। প্রতিষ্ঠানটি বলছে, কোনো বড় কাটছাঁট ছাড়াই তারা নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। ঘোষণার 72 ঘন্টার মধ্যে মাঠে নেমে পড়ে প্যারামাউন্ট স্কাইড্যান্স। শেয়ার হোল্ডারদের সরাসরি $30 প্রতি শেয়ার অফার করে পুরো কোম্পানির $108.4 বিলিয়ন মূল্যায়ন সামনে আনে তারা। প্রস্তাবে নগদ টাকা বেশি এমন যুক্তি দিয়ে এটিকে নেটফ্লিক্সের চেয়ে অনেক ভালো চুক্তি বলে দাবি করছে প্যারামাউন্ট। ওয়ার্নারের ঐতিহ্যবাহী টিভি নেটওয়ার্কগুলো আলাদা করলে সেগুলো ব্যর্থতার ঝুঁকিতে পড়বে। উভয় চুক্তি নির্ভর করছে প্রতিযোগিতা কমিশন ও হোয়াইট হাউসের অনুমোদনের উপর। ট্রাম্প সরাসরি বলেছেন, নেটফ্লিক্সের সঙ্গে ওয়ার্নার এক হলে প্রতিযোগিতার সমস্যা হতে পারে। তবে তিনি একদিকে নেটফ্লিক্সের নেতৃত্বকে প্রশংসা করছেন, অন্যদিকে প্যারামাউন্টকে আক্রমণ করছেন 60 মিনিটসের একটি সাক্ষাৎকারের জন্য। অন্যদিকে অ্যালিসন পরিবারের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের সম্পর্ক প্যারামাউন্টের জন্য সুবিধা আনতে পারে বলে মনে করছেন ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা। স্ট্রিমিং বাজারে 30 কোটির বেশি সাবস্ক্রাইবার নিয়ে নেটফ্লিক্স বিশ্বে 1 নম্বর। বিশ্লেষকদের মতে, ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে যুক্ত হলে বাজারে তাদের ক্ষমতা বাড়বে। অভিনেতা ও কন্টেন্ট নির্মাতাদের আয়ে চাপ তৈরি হতে পারে। প্যারামাউন্টের যুক্তি, এটা হলিউডের জন্য ভয়ঙ্কর চুক্তি। বিপরীতে তাদের প্রস্তাব শিল্পের প্রতিযোগিতাকে বাঁচাবে। নেটফ্লিক্স অবশ্য বলছে, প্যারামাউন্ট আশানুরূপ এবং তারা অনুমোদনের জন্য আত্মবিশ্বাসী। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের হায়দ্রাবাদের প্রধান সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার ঘোষণা ঘিরে তেলেঙ্গানায় তুমুল আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্মেলনের আগে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এমন উদ্যোগ বলে মত প্রশাসনের। একই তালিকায় জায়গা পাচ্ছে গুগল, মাইক্রোসফটের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টের নামও। তবে বিরোধী দলীয় নেতারা এই পদক্ষেপের তুমুল সমালোচনা করছেন। ভারতের হায়দ্রাবাদের ইউএস কনসুলেটের পাশের গুরুত্বপূর্ণ সড়কের নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আশঙ্কা, তেলেঙ্গানার রাইজিং গ্লোবাল সামিটকে কেন্দ্র করে বিশ্বের মনোযোগ আকর্ষণই এর মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। বাইরের কোনো দেশে মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মান প্রদর্শনের নজির এটি প্রথম বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। তবে সরকার শুধু রাজনৈতিক ব্যক্তিত্বের নামেই সীমাবদ্ধ থাকছে না, একই সঙ্গে হায়দ্রাবাদকে প্রযুক্তি কেন্দ্রের রূপ দেওয়ার পেছনের প্রধান শক্তিগুলোকেও সম্মান জানাতে চায়। সেজন্যই প্রস্তাবিত তালিকায় রয়েছে গুগল স্ট্রিট, মাইক্রোসফট রোড ও উইপ্রো জংশন। ভারতের প্রযুক্তি খাতের উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ ও দীর্ঘদিনের উপস্থিতিকে স্বীকৃতি দিতেই এমন নামকরণ দাবি স্থানীয় প্রশাসনের। এছাড়াও শহরের আরেকটি সড়ক এর মধ্যেই টাটা ইন্টারচেঞ্জ নামে চিহ্নিত করা হয়েছে। অবশ্য এই উদ্যোগের বিরুদ্ধে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার। তার অভিযোগ, কংগ্রেস সরকার ট্রেন্ডিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামই সড়কের নাম বদলাচ্ছে। ইতিহাস, প্রাসঙ্গিকতা ও সাংস্কৃতিক গুরুত্ব উপেক্ষা করে শুধুই নজর কাড়ার জন্য নাম পরিবর্তন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভয়াবহ অস্তিত্ব সংকটে ভুগছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। শুধু যে তিনি জনপ্রিয়তার তলানিতে আছেন তা নয়, তার নেতৃত্বে দেশটির জোট সরকারের নানা সিদ্ধান্তের প্রতিও আস্থা রাখতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। জার্মানি থেকে চ্যান্সেলরের জনপ্রিয়তার করুণ দশার বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে।
বছরের শেষে এসেও সাধারণ মানুষের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। সাম্প্রতিক সময়ে করা বেশ কয়েকটি জার্মান গণমাধ্যম, সরকারি ও বেসরকারি নানা জরিপ বলছে শতকরা মাত্র 23% মানুষ চ্যান্সেলর মের্জের উপর আস্থা রাখলেও 77% মানুষ মনে করছে মেড ইন জার্মানিকে আরও টেকসই ও শক্তিশালী করতে চ্যান্সেলর মের্জ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, দেশটির সাধারণ জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন রাজনৈতিক দল সিডিইউ ও এসপিডি জোট সরকারের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। এ কারণে দেশটির 70% সাধারণ মানুষ মনে করেন মের্জ সরকার জনগণকে বুঝতে অক্ষমতার পরিচয় দিয়েছে। দেশটির অর্থনীতিবিদরা বলছেন গাড়ি শিল্পে ক্রমবর্ধমান ধস, ভঙ্গুর অর্থনীতি, তরুণদের সামরিক বাহিনীতে যোগদানে প্রশ্নপত্র পূরণে বাধ্যবাধকতা, সামরিক ব্যয় বাড়ানো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যর্থ হওয়া, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে না পারা এবং দেশটির জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মতো নানা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে না পারার কারণেই সবচেয়ে কম জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন চ্যান্সেলর মের্জ। এদিকে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে না পারা, জনগণের উপর অহেতুক ঋণের বোঝা চাপিয়ে দেওয়া সহ সাধারণ মানুষের ব্যয়ভার বেড়ে যাওয়াকে 70 বছর বয়সী চ্যান্সেলরের অযোগ্যতার পরিচয় বলছে দেশটির প্রধান বিরোধী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের শীর্ষ নেতারা। ফ্রিডরিশ মের্জের আগে জার্মানিতে আরও 9 জন চ্যান্সেলর বেশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও জনপ্রিয়তার এমন ভগ্নদশা কারোরই হয়নি। সমাজতত্ত্ববিদদের মতে নির্বাচনের আগে জার্মানির প্রতিটি খাতে আমূল পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি ফ্রিডরিশ মের্জ দিয়েছিলেন তাতে তিনি পুরোপুরি ব্যর্থ হওয়ায় তার জনপ্রিয়তার এমন বেহাল দশার মূল কারণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে রঙিন আলোয় সেজে উঠেছে বিভিন্ন দেশ। দর্শনার্থীদের আকৃষ্ট করতে রিসোর্ট পার্কের পাশাপাশি পর্যটনগুলোকে সাজাতে ব্যস্ত স্থানীয়রা। চীনের সাংহাই ডিজনিল্যান্ড ও জার্মান ক্রিসমাস মার্কেটে এরই মধ্যে শেষ হয়েছে যাবতীয় আয়োজন। তাইওয়ানের নিউ তাইপেতে সার্কাসের আদলে সাজানো হয়েছে ক্রিসমাস ল্যান্ড। জাপানের রাস্তাগুলো সাজানো হচ্ছে রং বেরঙের লাইট দিয়ে। আর সপ্তাহ দুয়েক পরেই বড়দিন। যিশুর জন্মদিনকে ঘিরে তাই নানা আয়োজনে মেতেছে বিভিন্ন দেশ। সাত রব পর্যটন কেন্দ্রগুলোতেও। চীনের সাংহাইয়ের জনপ্রিয় জার্মান ক্রিসমাস মার্কেটেও সেজেছে বড়দিনের সাজে। কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে দর্শনার্থীদের বিশাল লাইন। আগ্রহ নিয়ে তারা কিনছেন বড়দিনে ঘর সাজানোর জিনিসপত্র। পাশাপাশি সাংহাই ডিজনিল্যান্ড শুরু করেছে তাদের বার্ষিক ফেস্টিভ্যাল, যেখানে রয়েছে মিউজিক্যাল ট্রি লাইটিং আর শীতের বিশেষ সাজসজ্জা। তাইওয়ানের নিউ তাইপের বানচিয়াও জেলায় সার্কাস থিমের ক্রিসমাস ল্যান্ডে মঙ্গলবার রাতে দেখা যায় উপচে পড়া ভিড়। বিশাল লাইট ডিসপ্লে, রঙিন ইনস্টলেশন আর প্রজেকশন শো দেখতে জড়ো হয় হাজারো মানুষ। শীতের আমেজ দিতে কৃত্রিম তুষারপাতেরও আয়োজন করা হয়, যা দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। দর্শনার্থীদেরকে এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে দেখা যায়। এদিকে বড়দিন জাপানের প্রধান ধর্মীয় উৎসব না হলেও টোকিও প্রতি বছরই দিনটিকে ঘিরে সাজে আলোর বন্যায়। শহর জুড়ে দেখা যায় উৎসবের আমেজ। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় জনপ্রিয় কিয়াকিজাকা ইলুমিনেশনে, যেখানে প্রায় 9,30,000 এলইডি বাতি দিয়ে সাজানো হয় সারিবদ্ধ গাছ আর টোকিও টাওয়ার। নভেম্বরের শেষ থেকে জানুয়ারি শুরু পর্যন্ত এভাবে সাজিয়ে রাখা হয় রাজধানীকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাপানের টোকিওতে প্রতি বছর ডিসেম্বরে আয়োজন করা হয় বর্ণিল ওদাইবা রেইনবো ফায়ারওয়ার্কস। আতশবাজির এই আয়োজন বর্তমানে দেশটির শীতকালীন বিনোদনের অন্যতম আকর্ষণ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর ওদাইবা বিচের শীতকালীন প্রদর্শনীতে প্রায় 1300 রঙিন আতশবাজি আকাশে ছোড়া হয়। অনুষ্ঠানটির সময় মাত্র 5 মিনিট, কিন্তু সমুদ্র পাড়ের অসাধারণ দৃশ্যের কারণে এটি দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ায় পর্যটকদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। জাপানে সাধারণত গ্রীষ্মকালেই আতশবাজির উৎসব হয়ে থাকে, তবে শীতকালে ওদাইবা রেইনবো ফায়ারওয়ার্কস আয়োজন করার প্রধান কারণ হচ্ছে স্বচ্ছ আকাশ ও শহরের আরবান লাইটিংকে ঘিরে, যা এক ভিন্ন অভিজ্ঞতা দিয়ে থাকে। রেইনবো ব্রিজ, সমুদ্র আর শহরের আলো মিলিয়ে আতশবাজি এখানে আরো উজ্জ্বল ও রঙিন দেখায়।
1990-এর দশকে ওদাইবা উন্নয়ন প্রকল্পের পর থেকে শীতকালীন আলোকসজ্জা ও আতশবাজি উৎসব স্থানীয় পর্যটনকে আরও সক্রিয় করে তুলেছে। ডিসেম্বর জুড়ে প্রতি শনিবার আয়োজন করা হয় এই রেইনবো ফায়ারওয়ার্কস, যা স্থানীয় ব্যবসা, রেস্টুরেন্ট ও শপিং মলে জমজমাট পরিবেশ সৃষ্টি করে। দর্শনার্থীরা ভালো দৃশ্য পেতে ডেক্স টোকিও বিচ, মেরিন পার্ক এলাকা ও সমুদ্র পথের ক্রুজ থেকে আতশবাজি উপভোগ করে থাকেন। মাত্র 5 মিনিটের এই আতশবাজি অনুষ্ঠান প্রতি বছরই দর্শনার্থীদের মন জয় করে নেয়। টোকিওর শীতকালীন সৌন্দর্যে এক অন্যরকম রং যোগ করে এই ওদাইবা রেইনবো ফায়ারওয়ার্কস। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। খেলার খবর। ব্যাটারদের নিয়ে চলমান ক্যাম্পে প্রাধান্য পাচ্ছে পাওয়ার প্লের ব্যবহার আর ডট বল কম খেলা। আলাদা করে শেখার সুযোগ আর কলকাতায় অধিকাংশ ম্যাচ হওয়ায় বিশ্বকাপে ইতিবাচক ফলাফলের আশা তানজিদ তামিমের। বৈশ্বিক মঞ্চে নিজেদের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে সামর্থ্যের প্রমাণ দিতে চান এই ওপেনার। বিশ্বকাপে ভালো করার টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ অন্য সিনিয়রদের কাছ থেকে। আয়ারল্যান্ড সিরিজের পরে বসে থাকেনি টিম ম্যানেজমেন্ট। বিপিএল ব্যস্ততা মাথায় রেখে বিশ্বকাপ ক্যাম্পের কাজকর্ম সেরে রাখা হচ্ছে আগেভাগেই। ব্যাটারদের নিয়ে বিশেষায়িত ক্যাম্প সচরাচর চোখে পড়ে না মাঠের ক্রিকেটীয় ব্যস্ততার কারণে। ফিল সিমন্সের ক্লাসে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে পাওয়ার প্লের ব্যবহার। প্রথম 6 ওভারে ব্যাটিং অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত তা নিয়েই চলছে অনুশীলন। বিশেষায়িত এই ক্যাম্প নিয়ে খুশি ক্রিকেটাররাও। খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন, স্পেশালি ব্যাটিং নিয়ে। এরকম ক্যাম্প সচরাচর হয় না, তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির, যে এই ক্যাম্পটা করেছে। আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাকিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আরও ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরও কীরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি। বিশ্বকাপ গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টি হবে কলকাতায়। কন্ডিশন বিবেচনায় খুব বেশি পার্থক্য নেই দেশের উইকেটের সঙ্গে। একই ভাষাভাষী হওয়ায় সমর্থনও মিলবে। তামিমের ভাষায় ভেন্যু হিসেবে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ পাবে টিম টাইগার। আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা উইকেট, কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি, যেরকম চিটাগাং খেলেছি, ম্যাক্সিমাম 2টা সিরিজের লাস্টে চিটাগাং খেলা হয়েছে T20, ওখানে দেখবেন যে প্রিকি উইকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের, তো আমি আশা করি যে এটা আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে। এদিকে এখনও বৈশ্বিক মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণে ব্যর্থ তানজিদ তামিম। দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও বিশ্বকাপে নিজের রান খরা কাটাতে চান এই ওপেনিং ব্যাটার। টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ সিনিয়রদের কাছ থেকে, ঘোচাতে চান আগের বিশ্বকাপের ব্যর্থতা। আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। বিপিএলের আগ পর্যন্ত চলবে ব্যাটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প, এরপরেই শুরু হবে T20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যুবাদের এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে আজিজুল হাকিম তামিমের কাঁধেই থাকছে নেতৃত্বের গুরুদায়িত্ব। সহ অধিনায়ক হিসেবে আছেন জাওয়াদ আবরার। এছাড়া দলের নিয়মিত ক্রিকেটার রাতুল জীবন ইমনরাই রয়েছেন দলে। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন 6 ক্রিকেটার। এশিয়া কাপে যাওয়ার আগেই রাজশাহী ও সিলেটের ক্যাম্পে রয়েছে তামিম জীবনরা। সংযুক্ত আরব আমিরাতে হ্যাট্রিক শিরোপার জন্য লড়াবে যুব টাইগাররা। 8 দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টে বি গ্রুপে বাংলাদেশ, একই গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। মুস্তাফিজের কাটার বিস্ময়কর, তার রিস্ট পজিশন সবার চেয়ে আলাদা। টাইগার পেসারের মতো বোলিং করতে গেলে অনেকেরই রিস্ট ইনজুরি হতে পারে। IL T20-তে ফিজের বোলিংয়ে মুগ্ধ হয়ে এসব কথা বলেছেন ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স।
মোস্তাফিজের কাটার ক্রিকেট বিশ্বের রীতিমতো বিস্ময়। স্লোয়ার কাটার কম বেশি সব বোলারই করেন, কিন্তু এই বিশেষ ডেলিভারিতে টাইগার পেসার অনন্য। বাংলাদেশ তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল সবখানে বাঘা বাঘা ব্যাটসম্যানরা কাটার মাস্টারের মায়াবী ডেলিভারির জালে আটকা পড়েছেন বহুবার। 10 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, কিন্তু এখনও তাকে রিড করতে বেগ পেতে হয় ব্যাটারদের। সংযুক্ত আরব আমিরাতে চলমান IL T20ও দেখছে ফিজের খেল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসরে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে IL T20-র অভিষেক রাঙাচ্ছেন টাইগার সেন্সেশন। গালফ জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচে 4 ওভারে 26 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। 2 ডেঞ্জার ম্যান পাথুম নিসাঙ্কা আর রহমানুল্লাহ গুরবাজকে তো প্যাভিলিয়নে ফিরিয়েছেনই, বোলিং করেছেন মাত্র 6.5 ইকোনমিতে। তবে মোস্তাফিজকে নিয়ে বেশি আলোচনা হয়েছে পরের ম্যাচটাতে। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছেন ফিজও। এদিনও বাংলাদেশি তারকার শিকার 2 উইকেট, 3 ওভার বোলিং করে দিয়েছেন মাত্র 22 রান। নিজের দ্বিতীয় ওভারের প্রথম 2 বলে স্লোয়ার ডেলিভারি করলেও লাইন লেন্থটা ঠিক রাখতে পারেননি। হার্ড হিটার ফিল সল্টো 1 বাউন্ডারি ও 1 ছক্কায় তুলে নেন 10 রান। তৃতীয় ডেলিভারিতে স্লোয়ার বাউন্সারে পরাস্ত করেন ব্যাটারকে। পরেরটায় অফ স্টাম্পের বাইরে অফ কাটার। কাভার ড্রাইভ খেলতে গিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ দেন ইংলিশ ওপেনার। এরপর দারুণ এক ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরান উন্মুক চাঁদকেও। তার রিস্টের কারুকাজ দেখে কমেন্ট্রি বক্স থেকে বিস্ময় ঝরে অ্যালান উইলকিন্সের কণ্ঠে। তার কবজি দেখুন, কবজির পজিশন সবার চেয়ে আলাদা, যেখান থেকে বলটা ছাড়ে সে। আমি জানি না কিভাবে এটা করে, কিন্তু এটা নিজেরা বাসায় চেষ্টা করবেন না, আপনার কবজির হাড় স্থানচ্যুত হয়ে যেতে পারে। উইলকিন্সের প্রশংসা বাণী মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুধু IL T20 নয়, আসন্ন BPL আর তার চেয়েও বেশি T20 বিশ্বকাপে কাটার মাস্টারের এমন ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবেন ফ্যানরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 9 গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে লাল সবুজ। আমিরুল ইসলামের হ্যাট্রিকে ইউরোপের দেশটিকে বাংলাদেশ হারিয়েছে 5-4 গোলে। বিশ্বকাপে 6 ম্যাচে 5 হ্যাট্রিকে আমিরুল একাই করেছেন 18 গোল। যুব হকি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নেয় বাংলাদেশ। বাদ পড়া 8 দলের মধ্যে স্থান নির্বাচনী পর্বকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নামে স্বীকৃতিও দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। লড়াইটা মূলত বিশ্বকাপের 17তম স্থান নির্বাচনী ম্যাচ। ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে দারুণভাবে ম্যাচের শুরুটা করে ইউরোপের দল অস্ট্রেলিয়া। অবশ্য প্রথম কোয়ার্টারে খুব দ্রুত মানিয়ে নেয় বাংলাদেশও। লিড নিতে বেশ কয়েকবার আক্রমণেও যায় তারা। 15 মিনিটে প্রথম গোলের দেখা পায় লাল সবুজ প্রতিনিধিরা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আমিনুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। 27 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হুজাইফা। 2-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রাকিবুলের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। কোয়ার্টারের শেষ দিকে অবশ্য গোল করে ব্যবধান কমায় অস্ট্রিয়া। যদিও ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লাল সবুজ, কিন্তু পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। 3-1 গোলের লিডে বিরতিতে যায় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রিয়া। বেশ আক্রমণাত্মক খেলা উপহারও দেয় তারা। 2 দলের একের পর এক গোলে জমে ওঠে ম্যাচ। খেলার শেষ 10 মিনিটে আরও 5 গোল পায় 2 দল। 50 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন আমিরুল। পরের মিনিটে বেঞ্জামিনের গোলে ব্যবধান 4-2 করে অস্ট্রিয়া। 52 মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক আদায় করে নেন আমিরুল ইসলাম। তার গোলেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। আগ্রাসী খেলে ম্যাচে মোমেন্টাম বদলে দেয় তারা। বাংলাদেশ আরও 2 গোল হজম করলে ব্যবধান হয় 5-4। তবে এরপর আর কোনো গোল হয়নি। এতেই 5-4 ব্যবধানের জয়ে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে নজর কেড়েছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। দলের শেষ 3 ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল তার। পুরো আসরে খেলা 6 ম্যাচে আমিরুল 5 হ্যাটট্রিকে করেছেন 18 গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। কথা আর কাজের কোনো মিল নেই ল্যাটিন বাংলা সুপার কাপ আয়োজকদের। টুর্নামেন্টের সস্তা প্রচারণার জন্য তারা নিয়েছেন মিথ্যার আশ্রয়। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়ার আসার কথা থাকলেও এখন সুর বদলেছেন তারা। এছাড়াও প্রশ্ন উঠেছে ফুটবলার ও রেফারিদের পাওনা পরিশোধ নিয়েও, যদিও তা অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা।
ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলের প্রতি অন্যরকম আবেগ কাজ করে বাঙালির, আর এই আবেগ পুঁজি করেই ব্যবসা করতে তৎপর নামধারী কিছু ফুটবল সংগঠক। টুর্নামেন্ট শুরুর আগে কাফু ক্যানেজিয়া আসবে বলে ঢাকঢোল পিটিয়ে শোরগোল। ল্যাটিন বাংলা সুপার কাপ শেষ হতে চললেও তাদের টিকিটারও দেখা নেই এখন পর্যন্ত। শুধু কাফু ক্যানেজিয়ার মতো কিংবদন্তি নয়, আয়োজকরা প্রচারণা চালায় নগরবাউল জেমসকে নিয়েও। বাংলাদেশ আর্জেন্টিনা ম্যাচের আগে পারফর্ম করার কথা ছিল এই রক স্টারের, জাতীয় স্টেডিয়াম গিয়ে তার খোঁজও মেলেনি। মোট কথা, টুর্নামেন্টের সস্তা প্রচারণার জন্য আয়োজকরা নেয় মিথ্যার আশ্রয়। আগামীকাল সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিষয়টা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল, টু বি অনেস্ট। এখানে কোনো লুকোচুরি কিছু নেই, আপনাদের কাছে পৃষ্ঠপোষকতা নেই। আমরা পৃষ্ঠপোষকতা জন্য অপেক্ষা করছি। যদি পৃষ্ঠপোষকতা হয়ে যায় তাহলে আমরা এটাকে 100% কনফার্মই থেকে যাবে। জেমসের বিষয়ে যদি আমার বড় ভাই আছেন একটু যদি বলেন অ্যাকচুয়ালি কেন আসলো না কিছু, কারণ আমার যতটুকু জানি যে একটা টেকনিক্যাল ইস্যু, অনেকগুলো টেকনিক্যাল ইস্যু দাঁড় করেছে। শুধুমাত্র অতিথিদের ক্ষেত্রেই কথা ও কাজের গড়মিল নয়, অসঙ্গতি ধরা পড়েছে ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও। বাংলাদেশ আর্জেন্টিনা ম্যাচ মাঠে গড়ায় নির্ধারিত সময়ের প্রায় 17 মিনিট পর। গুঞ্জন আছে রেফারিরা পেমেন্ট না পাওয়ায় ম্যাচ পরিচালনা করতে অস্বীকৃতি জানালে তৈরি হয় এমন পরিস্থিতি, যদিও তা অস্বীকার করেছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ টিম অফকোর্স আপনার বাফুফের সাথে সম্পৃক্ত, বাট আর্জেন্টিনা এবং ব্রাজিল অফকোর্স দে গেট মানি। নামতেই দেরি করতেছিল, আমি জানি না কেন, বাট এটাই। এছাড়া এদের সাথে টাকা পয়সা নিয়ে আমাদের সাথে এই অন্তত এই মাঠের যতটুকু যা কিছু হলো আমাদের টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো সম্পর্ক হয়নি, আলাদা কোনো বাক বিতর্ক হয়নি। চরম অব্যবস্থাপনার এই টুর্নামেন্টে অসৎ ব্যবহার করা হয়েছে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও। সংবাদ সংগ্রহ করতে এসে হেনস্থার শিকার হয়েছেন তারা নিরাপত্তা কর্মী কর্তৃক। উভয়ে ডেকে ওনাদেরও, যেহেতু ওনারা একটা কমিউনিটি, ওনাদের কমিউনিটির যারা মেইন আছে তাদেরকেও ডাকবো, কেন এটা করলো, কেন এই ধরনের লোক, তাদের কাছে এই আলোচনার মধ্য দিয়ে আমরা একটা শুরু করবো। অফকোর্স একটা বিচার হবে। একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে দেশের ভাবমূর্তি। যেন তেন কারো কাছে আয়োজক সত্ত্ব দেওয়ার আগে অবশ্যই ভাবা উচিত কর্তা ব্যক্তিদের। নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতন্ত্র ব্যাহত করতে চলছে ষড়যন্ত্র, উন্মোচিত ধর্ম ব্যবসায়ীদের মুখোশ বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামাত, দাবি আমিরের। মঞ্জু আনিসুলের নেতৃত্বে নতুন জোট। তফসিল ঘোষণা রেকর্ড করতে কাল বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। উৎসব মুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা, দোয়া চান নেতারা। 14 বছরে 28 লাখ কোটি টাকা পাচার। দুর্নীতিবাজদের রক্ষায় গড়ে ওঠে গডফাদার চক্র বলছে দুদক। অভ্যুত্থানের পর নানা সেক্টরে প্রভাব খাটিয়েছে বিজয়ী পক্ষ, দাবি টিআইবির। এবং সরকারের উন্নয়ন ব্যয় কাটছাঁটে কমেছে ব্যাংক থেকে নেওয়া ঋণের হার। প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়ায় শঙ্কা অর্থনীতিবিদদের।